আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাত প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা। 5 উপদেষ্টাকে ছাড়া 1 ঘন্টাও টিকবে না ডক্টর ইউনূসের সরকার। নারীদের নিয়ে জামাত কি সত্যি নেতিবাচক মন্তব্য করেছে? চালু হচ্ছে পাকিস্তান, ইরান, তুরস্ক ট্রেন। ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া। এবার বিস্তারিত। কুমিল্লা 7 আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোশাররফ হোসেনের হাতে থাকা মাইক কেড়ে নিয়েছেন তারই দলের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্ট্যান্ডে 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও সমাবেশে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা উত্তর জেলা জামাতের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে প্রার্থী মোশাররফ হোসেন বক্তব্যকালে উপস্থিত কিছু কর্মী হঠাৎ মাইক কেড়ে নেন। সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামাতের আমির মাওলানা আবুল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় এমপি প্রাণ গোপাল দত্তের সাথে ঘনিষ্ঠতা থাকায় দলীয় নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়ে এমন কাণ্ড ঘটায়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আনুষ্ঠানিকভাবে সেই উপদেষ্টাদের নাম না জানালেও গণমাধ্যমকে জানায়নি দলটি। তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনে করেন, ওই উপদেষ্টারা না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 1 ঘন্টাও ক্ষমতায় টিকবে না। সোমবার 27 অক্টোবর সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। রাশেদ খান লিখেছেন, এনসিপির পক্ষ থেকে যে 5 জন উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াসড বলা হয়েছে, এই উপদেষ্টারা সরকারে না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 1 ঘন্টার জন্য ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে ওনাদের বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কৌশলের উপর। পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি যোগ্যতার বিচার করা হয় তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি, যোগ করেন তিনি। এই উপদেষ্টারা এনসিপির আজ্ঞাবহ না হওয়ায় দলটি এখন তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে বলে উল্লেখ করেছেন তিনি। তিনি লিখেছেন, তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের লিয়াজু কমিটি পরামর্শে এই 5 জন উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয়। হয়তো এই 5 উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে। উপদেষ্টাদের ট্যাগিং বন্ধের বার্তা দিয়ে রাশেদ খান আরও লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিভিন্ন দলের হিসেবে ট্যাগিং করা দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে। আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেয়, কিন্তু নির্বাচন বানচাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা ও ভারতের যে চক্রান্ত করছে, সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ রক্ষা পাবে না। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, আমাদের বদনাম দেওয়া হয় যে জামাত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে, কিন্তু এত তালা কেনার টাকা কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামাতে আমির ডক্টর শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এই সময় জামাতের আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ড দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যে ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলো ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামাত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্ব পালন করছেন। নারী ও পুরুষের উভয়ের 8 কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। ঠিক কত ঘন্টা কমানো হবে সেটি উল্লেখ না করলে 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টা করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করেন জামাত আমির। নির্বাচন কমিশনের বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হবে না, বরং কমিশন বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। সোমবার 27 অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতারা। তারা সেক্ষেত্রে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা পার্টির গামছা প্রতীক পাওয়ার প্রক্রিয়াটিকে নজির হিসেবে সামনে আনছেন। সোমবার এ নিয়ে নিজের ফেসবুকে
একটি পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তহিন। ওই পোস্টে তিনি বলেন, বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া হবে না, বরং কমিশন বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। তার মানে আইনি কোনো বাধা নেই, কেবল তফসিলভুক্তি না থাকাই একমাত্র কারণ বলে মনে করছে ইসি। তিনি বলেন, কাদের সিদ্দিকী যখন তার দলের জন্য গামছা মার্কা চান তখন ওটাও কমিশনের তফসিলে ছিল না। তখন কাদের সিদ্দিকী গামছা প্রতীক যুক্ত করার জন্য আবেদন করেন। ইসি বিষয়টি আমলে নেয় এবং কাদের সিদ্দিকীর জন্য গামছা প্রতীকের ব্যবস্থা করে। এ থেকে বোঝা যায় আবেদন করলে ইসি সেটা দিতে পারেন। এনসিপির আরেক নেতা মাহিন সরকার বলেন, কাদের সিদ্দিকীর গামছা মার্কাও নির্বাচন কমিশনের তফসিলে ছিল না, কিন্তু আবেদনের পরিপ্রেক্ষিতে কাদের সিদ্দিকীকে সেটা দেওয়া হয়েছিল। এনসিপির বেলায় এত কুতর্কের অবতারণা হচ্ছে কেন? এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি বছরের শেষ দিকে চালু হতে যাচ্ছে পাকিস্তান, ইরান, তুরস্ক ট্রেন পরিষেবা। সবকিছু ঠিক থাকলে আগামী 31 ডিসেম্বর চূড়ান্ত গন্তব্য তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করবে প্রথম ট্রেনটি। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসী সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেছেন, প্রস্তাবিত ট্রেনটি হবে পুরোপুরি পণ্যবাহী এবং পাকিস্তান, ইরান ও তুরস্কের ত্রিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি এবং সহজ করতে 3 দেশের সরকার এ উদ্যোগ নিয়েছে। ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তাম্বুল পর্যন্ত এই রুট সম্পর্কে সংবাদ সম্মেলনে হানিফ আব্বাসী জানান, মালবাহী ট্রেনটি ইসলামাবাদ থেকে রওনা হয়ে প্রথমে তাফতান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে। ইসলামাবাদ থেকে তাফতানের দূরত্ব 2000 কিলোমিটার। তারপর তাফতান থেকে ইরানের জাহেদান ও তেহরান হয়ে তুর্কমেনিস্তানে প্রবেশ করবে ট্রেনটি। তুর্কমেনিস্তান থেকে কাজাখস্তান ও রাশিয়া হয়ে ইস্তাম্বুলে পৌঁছাবে সেই ট্রেন। এই পুরো রুটের দৈর্ঘ্য হবে 8000 কিলোমিটার এবং ইসলামাবাদ থেকে ইস্তাম্বুলে পৌঁছাতে ট্রেনটি সময় নেবে 20 থেকে 25 দিন। প্রস্তাবিত ট্রেনটির নাম দেওয়া হয়েছে ITI, ইসলামাবাদ তেহরান তুরস্ক ট্রেন সার্ভিস। সোমবারের সংবাদ সম্মেলনে পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, আমরা আরও আগেই ITI ট্রেন সার্ভিস চালু করতে চেয়েছিলাম, কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতাজনিত কিছু সমস্যা, বিশেষ করে হামাস ইসরায়েল সংঘাতের কারণে এই প্রকল্পটি শুরু করতে বিলম্ব হয়েছে। এখনও এই প্রকল্পের অপারেশনাল, প্রশাসনিক ও লজিস্টিক কিছু দাপ্তরিক কাজ বাকি আছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সেগুলো শেষ হয়ে যাবে। তারপর 31 ডিসেম্বর ইস্তাম্বুলের উদ্দেশ্যে ইসলামাবাদ ছেড়ে যাবে প্রথম ITI ট্রেনটি ইনশাআল্লাহ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটি গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। ইসলামিক সহযোগিতা সংস্থা OIC সদস্যসহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় এই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে প্রস্তুত কুয়ালালামপুর। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুরে অনুষ্ঠিত 47তম আসিয়ান সম্মেলনের সাইড লাইনে রোববার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার এই মন্তব্য করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া ফিলিস্তিনি সংগ্রামের প্রতি তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘের ধারাবাহিক অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, যা নিশ্চিত করেছে গাজার ইসরায়েলি সরকারের মানবিক সহায়তা অবরোধ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বৈঠকে আনোয়ার ও গুতেরেস আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তার মধ্যে ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনা সহজ করা ও মিয়ানমারের অন্তর্ভুক্তিমূলক সংলাপকে উৎসাহিত করা। মার্কিন প্রস্তাবিত 20 দফা পরিকল্পনার আওতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় গত 10 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এদিকে যুদ্ধবিরতির 3য় সপ্তাহে গড়ালেও ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছে গাজাবাসী। গাজার দক্ষিণাঞ্চলের ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে আছে প্রায় 66,000 টন বিস্ফোরণহীন গোলাবারুদ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও প্রতিদিনই এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি আজ ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।